জানাজার জায়গাটা ধীরে ধীরে মানুষে ভরে উঠছিল, কিন্তু আমার ভেতরের পৃথিবীটা তখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। চারপাশের কান্নার শব্দ, দোয়ার ফিসফিসানি, ইমামের কণ্ঠ, সবকিছু যেন দূর থেকে ভেসে আসছে, কোনো পানির নিচে ডুবে থাকা শব্দের মতো অস্পষ্ট। আমি কফিন দুটোর দিকে তাকিয়েছিলাম। নুহান আর লায়লা আমার দুইটা শ্বাস, আমার দুইটা পৃথিবী, আমার শরীরের ভেতর থেকে ছিঁড়ে ফেলা দুইটা প্রাণ। তাদের মুখ দেখার সুযোগও আমাকে দেওয়া হয়নি। শেষবারের মতো শুধু সাদা কাপড় আর কাঠের ঢাকনা। ফারহানা বেগম তখনও পাশে দাঁড়িয়ে, তার মুখে কোনো অনুশোচনার ছায়া নেই, বরং তার চোখে একটা অদ্ভুত শান্তি, যেন সে কোনো যুদ্ধে জিতে গেছে। সে মাঝে মাঝে আশেপাশের মানুষদের দিকে তাকিয়ে মাথা নিচু করে শোকের ভান করছিল। আর আমার স্বামী, সে তখনও আমার দিকে তাকাচ্ছিল না। তার চোখ কফিনের উপরও নয়, মাটির উপর স্থির ছিল, যেন সে নিজেকে এই ঘটনার বাইরে রাখতে চাইছে। আমি ধীরে ধীরে শ্বাস নিলাম। বুকের ভেতরে আগুনের মতো ব্যথা ছিল, কিন্তু আমি সেটা বাইরে আসতে দিলাম না। চোখের পানি থামিয়ে ফেললাম না, কিন্তু গড়িয়েও পড়তে দিলাম না, কারণ আমি বুঝে গিয়েছিলাম এই জায়গায় দুর্বল হওয়া মানে পুরোপুরি ভেঙে যাওয়া। ফারহানা বেগম আবার একটু এগিয়ে এলো, আমার কানের কাছে এসে খুব নিচু গলায় বলল, তোমার কারণে আল্লাহ হয়তো তাদের নিয়েছেন, তুমি মা হওয়ার যোগ্যই না। এইবার আমি আর কোনো কথা বললাম না, শুধু তাকালাম তার দিকে, খুব স্থিরভাবে, এমনভাবে যেন আমি তার ভেতরটা দেখতে পাচ্ছি। সে একটু থমকে গেল, হয়তো সে আশা করেনি আমি এভাবে তাকাবো। ঠিক তখনই জানাজার নামাজ শেষ হওয়ার প্রস্তুতি শুরু হলো। মানুষ কাতারবদ্ধ হলো। ইমাম সামনে দাঁড়ালেন, তার পাশে নিস্তব্ধতা নেমে এলো। কিন্তু আমার ভেতরে নীরবতা ছিল আলাদা। সেটা শান্তি ছিল না, সেটা ছিল হিসাব। আমি আমার বোরকার ভেতরে হাত রাখলাম, আঙুলটা হালকা করে ব্রুচটার উপর ছুঁয়ে দিলাম। ছোট্ট একটা ক্যামেরা, বাইরে থেকে কেউ দেখলে শুধু সাধারণ গয়না মনে করবে, কিন্তু ভেতরে ভেতরে এটা সব কিছু ধরে রাখছে। ফারহানা বেগমের প্রতিটা শব্দ, তার প্রতিটা ফিস, তার প্রতিটা ধাক্কা, সবকিছু। আমার চোখ তখন আবার কফিনের দিকে গেল। আমি মনে মনে বললাম, মা এখন আর কাঁদবে না, মা এখন শুধু দেখবে। জানাজা শেষ। সবাই যখন কফিন তুলে নিয়ে কবরের দিকে যাচ্ছিল, আমি পেছনে হাঁটছিলাম। আমার পাশে আমার স্বামী, সে একবারও আমার দিকে তাকায়নি, শুধু হেঁটে যাচ্ছিল, যেন তার শরীরটা এখানে আছে কিন্তু মনটা অনেক দূরে। কবরস্থানের মাটি ভেজা ছিল, আকাশে হালকা মেঘ, বাতাসে একটা অদ্ভুত ভারী গন্ধ। মাটি খোঁড়ার শব্দে আমার বুক কেঁপে উঠছিল। নুহানের কফিন নামানো হলো প্রথমে। আমি দাঁড়িয়েছিলাম, পাথরের মতো স্থির। আমার ভেতরের চিৎকার হচ্ছিল, কিন্তু বাইরে কোনো শব্দ বের হচ্ছিল না। লায়লার কফিন নামানো হলো পরে। সেই মুহূর্তে আমার হাঁটু একটু নরম হয়ে গিয়েছিল, কিন্তু আমি পড়ে যাইনি। ফারহানা বেগম তখন পাশে দাঁড়িয়েছিল। সে নিচু গলায় বলল, দেখো সব শেষ। আমি তার দিকে তাকালাম, খুব শান্তভাবে বললাম, কিচ্ছু শেষ হয়নি। সে ভ্রু কুঁচকে আমার দিকে তাকালো, কিন্তু আমি আর কিছু বললাম না। মাটি দেওয়া শুরু হলো। ধীরে ধীরে সেই সাদা কাপড় ঢাকা ছোট ছোট কফিন দুটো মাটির নিচে হারিয়ে যেতে লাগলো। আমি চোখ বন্ধ করলাম না, কারণ আমি চেয়েছিলাম সবটা দেখতে। প্রতিটা মুঠো মাটি যখন নামছিল, আমার বুকের ভেতর কিছু একটা শক্ত হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পর মানুষজন আস্তে আস্তে সরে যেতে লাগলো। কেউ কেউ দোয়া পড়ছে, কেউ কেউ মাথা নিচু করে চলে যাচ্ছে। মিস্টার ইয়াসিন তখন আমার পাশে এসে দাঁড়ালো। প্রথমবার সে আমার দিকে তাকালো। তার চোখে কোনো কান্না ছিল না, শুধু ক্লান্তি। সে নিচু গলায় বলল, বাসায় চলো। আমি তার দিকে তাকালাম না, শুধু কবরের দিকে তাকিয়ে বললাম, তুমি চলে যাও। সে একটু থমকে গেল, তারপর বলল, রুসনাত, এখন এসব সময় না। আমি এবার তার দিকে ঘুরলাম ধীরে ধীরে। আমার চোখে পানি নেই, কিন্তু আমার ভেতরে কিছু একটা ভেঙে গেছে চূড়ান্তভাবে। আমি বললাম, সময়? কোন সময়? যখন আমার সন্তানদের মেরে ফেলা হলো তখন সময় ছিল? সে চুপ হয়ে গেল। পেছন থেকে ফারহানা বেগম এগিয়ে এলো। আবার সেই একই বিষাক্ত শান্ত কণ্ঠে বলল, নাটক বন্ধ করো, সবাই দেখছে। আমি হালকা হেসে ফেললাম, খুব অদ্ভুত একটা হাসি, যেন আমি নিজেকেই চিনতে পারছি না। আমি বললাম, সবাই দেখছে বলেই তো আসল সত্যটা এখন বের হবে। ফারহানা বেগম একটু এগিয়ে এলো। এবার তার চোখে রাগ। সে বলল, তুমি কি বোঝাতে চাইছো? আমি ধীরে ধীরে বললাম, সময় হলে বুঝবে। এরপর আমি পেছন ঘুরে হাঁটতে শুরু করলাম। কেউ আমাকে ডাকলো না, কেউ থামালো না। আমি জানতাম আজই শেষ না, আজই শুরু। বাসায় ফেরার পথে
উঠে গাড়িতে আমি জানালার বাইরে তাকিয়েছিলাম। শহরটা স্বাভাবিক ছিল, মানুষ চলাফেরা করছে, দোকান চলছে, গাড়ি চলছে। কেউ জানে না কিছুক্ষণ আগে একটা মায়ের পুরো পৃথিবী মাটির নিচে চাপা পড়ে গেছে। মিস্টার ইয়াসিন ড্রাইভারের পাশে বসেছিল, মাঝে মাঝে আয়নার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমার দিকে না। ফারহানা বেগম পেছনে অন্য সিটে বসেছিল। সে ফোনে কারোর সাথে কথা বলছিল খুব নিচু গলায়। আমি শুনতে পেলাম সব ঠিক হয়ে গেছে, ও কিছুই করতে পারবে না। আমি চোখ বন্ধ করলাম না, বরং মনে মনে শব্দ গেঁথে রাখলাম। বাসায় পৌঁছে আমি সোজা আমার ঘরে চলে গেলাম, দরজা বন্ধ করলাম, কিছুক্ষণ শুধু দাঁড়িয়ে রইলাম। তারপর ধীরে ধীরে বোরকার ভেতরের ক্যামেরাটা খুলে হাতে নিলাম। ভিডিও চলছে। আমি মন দিয়ে দেখলাম ফারহানা বেগমের প্রতিটা কথা, প্রতিটা ধাক্কা, প্রতিটা অপমান, সব। আমি কম্পিউটার খুললাম, অনেক পুরনো লগ ইন আইডি যেটা আমি অনেক বছর আগে ব্যবহার করতাম। একটা মেসেজ টাইপ করলাম, শুধু একটা লাইন, আমি ফিরে এসেছি। তারপর পাঠিয়ে দিলাম। স্ক্রিনের দিকে তাকিয়ে আমি ফিসফিস করে বললাম, তোমরা আমার সন্তানদের মাটিতে নামিয়েছো, এবার আমি সত্যটাকে নামাবো। বাইরে সন্ধ্যা নামছিল, কিন্তু আমার ভেতরে তখন এক নতুন সকাল জন্ম নিচ্ছিল।